ফিরে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু আলাদা হতে চলেছে। কারণ আজকের ক্লাসে অন্যান্য ক্লাসে আমরা কি করি, অন্য ক্লাসে আমরা যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে, কোনো একটা টপিককে বেছে নিয়ে তার উপর আমরা ভিডিও বানাই। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম হতে চলেছে। জাস্ট এমসিকিউ এর উপর ভিডিওটা হতে চলেছে। সামনে অনেকগুলো পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাগুলোর কথা চিন্তা করে আমরা আজকের এই ভিডিওটা তৈরি করেছি। এবং আগামী দিনেও এই ধরনের ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। যদি তোমাদের উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাই, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে যে কি ধরনের ভিডিও চাই। এই যেরকম ধরো আজকের এই ভিডিওটা শুধুমাত্র বানিয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস প্র্যাকটিস সেট ফর ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়, সেই স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোর কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা বানিয়েছি। আমরা আশা রাখবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে যে তথ্যগুলো দেওয়া হবে সেগুলো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখে রাখবে। অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন রিপিট হয়ে যাওয়ার চান্স আছে, কারণ জানো যে আমাদের স্টেট গভর্নমেন্ট অনেক সময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং অন্যান্য যে কোয়েশ্চেনগুলো হয়, অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়েশ্চেন, সেগুলো তারা সরাসরি তাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে তুলে দেয়। এবং এই ধরনের জিকে প্র্যাকটিস সেট করলে তোমাদের সমস্ত রকম এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে। তাছাড়া যারা স্কুলের পড়ো বা যারা অন্যান্য কুইজ বা এই ধরনের প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করো, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। কারণ এখানে পার্টিকুলারলি কোনো সাবজেক্টের উপর আমাদের কোয়েশ্চেন বানানো নেই, ওভারঅল সমস্ত সাবজেক্টের উপর জেনারেল অ্যাওয়ারনেসের উপর কোয়েশ্চেনগুলো বানানো আছে। তো আজকের আমাদের মেন ফোকাস যে পরীক্ষাগুলো থাকবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেটা হচ্ছে এই ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ। কেপি বলতে কলকাতা পুলিশের কথা আমরা বলছি। এবং পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা নেয়, সেই ক্লার্কশিপের উপরেও কিন্তু একটা ভিডিও আমাদের এই এই ধরনের কোয়েশ্চেনগুলো আমাদের আসতে চলেছে। তোমরা তোমরা আমাদের চ্যানেলে বেশ যারা নিয়মিত দর্শক আছো তারা জানো যে মাঝে মাঝে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়। ইদানিং বেশ কয়েকটা ভিডিও পরপর পরপর দেওয়া হয়েছে। তো চলো সময় নষ্ট না করে আমরা প্রথম কোয়েশ্চেনের দিকে চলে যাই। আমরা প্রথমে তোমাদের সুবিধার জন্য স্ক্রিনটাকে একটু ঠিক করে নিচ্ছি, যাতে তোমাদের কোয়েশ্চেনগুলো স্ক্রিনের মধ্যে দেখতে সুবিধা হয়। তো দেখো প্রথম কোয়েশ্চেন যেটা আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি যে যখন তোমরা ভিডিওটা দেখবে, আমরা কিছু রিলেটিভ ইনফরমেশন এই অপশনগুলো সম্পর্কে আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তারপরেও যদি কারো কোনো রকম অপশন অ্যাডিশনাল ইনফরমেশন জানা থাকে, তারা ডাইরেক্ট আমাদের যে ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে, সেই কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমাদের কমেন্টের আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। ২ নম্বর কথা হচ্ছে, তোমরা যে রিলেটিভ ইনফরমেশনগুলো দেবো সেইগুলো এই যেরকম আমরা কোয়েশ্চেনগুলো পড়াচ্ছি সেইভাবেই পড়ার চেষ্টা করবে। তাহলে কি হবে? তাহলে একটা জিনিসের সঙ্গে, মানে একটা কোয়েশ্চেন করার সঙ্গে আরো ৩-৪টে প্রশ্ন একই সঙ্গে কভার হয়ে যাবে। আর যারা মোটামুটি এখন প্র্যাকটিসের জায়গায় আছে, যারা আহ, নতুন করে প্রিপারেশন নিচ্ছ না, যারা অলরেডি এই ফিল্ডে যারা বেশ কিছুটা পথ এগিয়ে এসছো, তাদের জন্য কিন্তু মানে এই ভিডিওগুলো একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশনের মতো হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেসের উপরেই তৈরি করেছি। এরপরেও জিআই, ম্যাথ, ইংলিশ এবং অন্যান্য যে সাবজেক্ট থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা উৎসাহ দেখাও। তোমাদের কোন পরীক্ষার জন্য তোমাদের সেট চাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং আমাদের যে চ্যানেলের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশনের, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে জয়েন হতে পারবে। যদি এই ক্লাসের ফুল পিডিএফ চাও, তো সেই ফুল পিডিএফও সেখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন দেখো, মিড ডে মিল স্কিম। মিড ডে মিল স্কিম সম্পর্কে সবাই তোমরা কম বেশি পরিচিত আছো। যে আমাদের স্কুল বা বিদ্যালয়গুলোতে এবং এমএসকে, এসএসকে, মাদ্রাসা, এই সমস্ত যে সমস্ত বিদ্যালয় আছে, সেখানে যে সমস্ত আহ, এককালীন যে আহারটা দেওয়া হয়, অর্থাৎ দুপুরের যে আহারটা দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে পুরো ফ্রি, তো তাকে বলা হয় মিড ডে মিল। তো 1995 সালে এই মিড ডে মিল স্কিমকে প্রথম লঞ্চ করা হয়েছিল গভর্নমেন্টের তরফে। এবং বর্তমানে এটার নাম আবার চেঞ্জ হয়ে গেছে, এখন আর মিড ডে মিল বলা হয় না, এখন বলা হয় পিএম পোষণ। পিএম পোষণ, POSHAN, এর ফুল ফর্ম আছে, ফুল ফর্ম তোমরা গুগলে চেক করে নেবে। কিন্তু বর্তমান মিড ডে মিল নামটা আর বলা হয় না, এখন বলা হয় পিএম পোষণ। তো দেখো, কোয়েশ্চেনটা আছে কি, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু করা হয়, অর্থাৎ আমাদের দেশের কোন রাজ্যে মিড ডে মিলটা প্রথম চালু করা হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে? তামিলনাড়ুতে প্রথম মিড ডে মিল আমাদের চালু করা হয়।
এবং পশ্চিমবঙ্গে আমাদের মিড ডে মিল চালু করা হয়, যেটা দেওয়া হয় পশ্চিমবঙ্গে, সেটা 2003 সাল থেকে। আর আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে তামিলনাড়ুতে প্রথম থেকেই মিড ডে মিল চালু করা হয়েছিল। তামিলনাড়ুর পরে কর্ণাটকে আমাদের মিড ডে মিল চালু করা হয়। পরে আস্তে 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 এখন ভারতের সমস্ত রাজ্যগুলোতেই কিন্তু মিড ডে মিল দেওয়া হয়। আচ্ছা, তো এরপরে আমরা পরের কোয়েশ্চেনে আমরা আসি। তোমরা মিড ডে মিল সম্পর্কে আরো যদি ডিটেল কোনো তথ্য তোমাদের জানা থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবে, এটা সবার কাজে লাগবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আমরা আসি। দেখো, মরণোত্তর। মরণোত্তর 2020 সালে গান্ধী পিস প্রাইজ কে পেলেন? তোমরা এখন রিসেন্ট ট্রেন্ড একটা লক্ষ্য করে থাকবে, যে এখন পরীক্ষাগুলোতে মাঝে মাঝে একটু পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার, সেইগুলো থেকেও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসছে। এবং আমরাও কিছু কিছু সেই ধরনের প্রশ্ন আমরা আমাদের সেটের মধ্যে রেখেছি। তো যেরকম এই একটা প্রশ্ন, যে মরণোত্তর 2020 সাল, দেখো এখন 2025 সাল চলছে, কিন্তু তা সত্ত্বেও আমরা 2020 সালে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখান থেকে তুলেছি, কারণ আমাদের মনে হয়েছে এই কোয়েশ্চেনটা এই মুহূর্তে এখন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মরণোত্তর বলতে আহ, সেই ব্যক্তি মারা গেছেন এবং তার নামে পরবর্তীকালে এই অ্যাওয়ার্ডটাকে দেওয়া হয়েছে। ইংরেজিতে একে বলা হয় পস্থুমাস, পস্থুমাস অ্যাওয়ার্ড। ঠিক আছে, তাহলে পস্থুমাস 2020 সালে গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড, তোমরা জানো গান্ধীজি পিস প্রাইজ অ্যাওয়ার্ডটা আমাদের ভারত থেকে দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুজিবুর রহমান 2020 সালে এই মরণোত্তর গান্ধী পিস প্রাইজটা পেয়েছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্নে আসি। দেখো কি বলছে প্রশ্নটা। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, কোন পরিকল্পনার ভিত্তিতে, এরকম আসল কথাটা হবে। যাই হোক, টাইপিং মিস্টেক একটু হয়েছে, তোমরা সেটাকে কনসিডার করে নেবে। কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? তোমরা জানো যে 1947 সালের পর, 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তো একই সঙ্গে ভারত এবং পাকিস্তান দুটো পৃথক দেশ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এবং তোমরা জানো যে লর্ড মাউন্টব্যাটেন তার এই পরিকল্পনার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দান করেন। যেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেই অ্যাক্টেই কিন্তু ভারত ভাগ হয়েছিল। এই উনি এটাকে মাউন্টব্যাটেন পরিকল্পনাও বলে, বা 3rd জুন প্ল্যান বলে এর একটা নাম আছে, 3rd জুন প্ল্যান। আচ্ছা, এরপরে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন নিয়ে আমরা একটা আলাদা ক্লাস দেবো, কারণ ক্যাবিনেট মিশন নিয়ে প্রায় পরীক্ষাতে অনেক রকম প্রশ্ন আসে, যে কবে এসেছিল, ক্যাবিনেট মিশনের ফিচার্স কী কী ছিল, ক্যাবিনেট মিশনের সদস্য কারা কারা ছিল, ক্যাবিনেট মিশনের ফলাফল কি হয়েছিল, এই সংক্রান্ত একটা ক্লাস যদি তোমাদের দরকার থাকে তোমরা বলবে, আমরা অবশ্যই ক্যাবিনেট মিশন নিয়ে ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 3-এর সঠিক উত্তর হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 3-এর সঠিক উত্তর হচ্ছে এ। 1947 সালে ভারত ভাগ হয় এবং ভারতকে 1947 সালের 15ই আগস্ট স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট, দেখো কি আছে। সাতপুরা কি প্রকৃতির পর্বত? সাতপুরা কি প্রকৃতির পর্বত? তো সাতপুরা কোথায় আছে তোমরা কেউ বলতে পারবে? তোমরা বলতে পারলে আমরা উত্তর বলার আগেই তোমরা কিন্তু এটা জানাবে। ঠিক আছে, সাতপুরা কোন কোন স্টেটের মধ্যে আছে? তো দেখো, আচ্ছা, আমাদের যে পর্বতের যে প্রকারভেদগুলো হয়, যেন যেমন আমরা হিমালয় সম্পর্কে সব থেকে বেশি করে জানি, যে হিমালয় আমাদের নবীন ভঙ্গিল পর্বত। এছাড়া আমাদের আরাবল্লী এক ধরনের পর্বত আছে, আগ্নেয় পর্বত এক ধরনের পর্বত, স্তূপ পর্বত এক ধরনের পর্বত। তো সাতপুরা হচ্ছে কিন্তু স্তূপ পর্বতের উদাহরণ, সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, সাতপুরা রেঞ্জটা কিন্তু আমাদের শুরু হয় গুজরাট থেকে, তারপর গুজরাট মহারাষ্ট্র পেরিয়ে মধ্যপ্রদেশ আসে, এবং মধ্যপ্রদেশ পেরিয়ে ছত্তিশগড়ে গিয়ে সেটা শেষ হয়। সাতপুরা ছত্তিশগড়ে গিয়ে শেষ হয়, অর্থাৎ গুজরাট থেকে শুরু হয়। যদি ভারতের ম্যাপটা এরকম করে আমরা আঁকি, এরকম করে যদি ভারতের ম্যাপটা আমরা ধরি, তাহলে এইরকম করে শুরু হয়ে মধ্যপ্রদেশ এবং গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, এরকম ভাবে এখানে গিয়ে ছত্তিশগড়ে গিয়ে শেষ হচ্ছে। তোমরা জানো যে ভারতের মাঝ বরাবর যে পর্বতটা আছে সেটাকে বলা হয় বিন্ধ্য পর্বত, এবং বিন্ধ্য পর্বতের জাস্ট নিচেই প্রায় সমান্তরালই বলা চলে, প্যারালালি আছে সাতপুরা পর্বত। এবং এডিশনাল ইনফরমেশনের জন্য বলি, যে আমাদের যে দুটো পশ্চিম বাহিনী নদী আছে, নর্মদা এবং তাপি, তো এই নর্মদা নদীটা এই বিন্ধ্য এবং সাতপুরার মাঝে প্রবাহিত হয়ে আমাদের খাম্বাত উপসাগর, যে খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, বিন্ধ্য পর্বতটা তৈরি হয়ে আমাদের, সরি, নর্মদা নদীটা তৈরি হয়েছে ছত্তিশগড়ের কাছে অমরকন্টক যে মালভূমি আছে, সেই অমরকন্টক মালভূমি থেকে নর্মদা নদীটা তৈরি হয়েছে, এবং সেটা বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝ বরাবর গিয়ে যে গালফ অফ খাম্বাত, অর্থাৎ খাম্বাত উপসাগর, সেই খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। অর্থাৎ সাতপুরার যে উদাহরণটা হলো সেটা হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। এছাড়া
সাতপুরার যে পর্বতটা সেটা কিন্তু আমাদের বায়োডাইভার্সিটির দিকেও খুবই মানে উন্নত একটা জায়গা, এবং এখানে অনেক রকম অনেকগুলো তোমার ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, এরকম ইম্পর্টেন্ট জায়গা এখানে আছে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, আরেকটা বলে রাখি যে সাতপুরার পরে যে নিচের দিকটা সেখানে কিন্তু পুরোটাই আমাদের ডেকান প্ল্যাটু পড়ে যাচ্ছে। ঠিক আছে, ডেকান প্ল্যাটু পড়ে যাচ্ছে, এবং সাতপুরার যে ডান দিকটা সেটা চলে যাচ্ছে প্রায় ছোটনাগপুর যে পূর্ব দিকটা, অর্থাৎ যেটা বলতে চাইছি ছোটনাগপুর মালভূমির কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, এবং সাতপুরার নিচেই এটা বললাম যে বিন্ধ্য এবং সাতপুরার মধ্যে দিয়ে গেছে নর্মদা নদী, এবং সাতপুরার নিচ দিয়ে গেছে আমাদের আরেকটা পশ্চিম বাহিনী নদী, সেটা হচ্ছে তাপি নদী। ঠিক আছে, মনে রাখবে তাপি নদী, একটা নর্মদা নদী, একটা তাপি নদী। তো 4 প্রশ্নের উত্তর গেল বি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব চেনা প্রশ্ন আশা করি সবার, যে হকির জাদুকর কাকে বলা হয়? উত্তরও তোমরা আশা করি সবাই জানো, যে ধ্যানচাঁদ। ধ্যানচাঁদকে আমাদের বলা হয় হকির জাদুকর। এবং ধ্যানচাঁদের জন্মদিন, ধ্যানচাঁদ হকিতে আমাদের এতটাই বেশি কন্ট্রিবিউশন আছে, আহ, তো তার জন্মদিনটা ভারতের ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়। ন্যাশনাল স্পোর্টস ডে, তোমরা উত্তরে জানাবে যে ন্যাশনাল স্পোর্টস ডে, কমেন্ট বক্সে আমাদেরকে এটাই জানাবে যে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়, কোন দিনটাকে, কোন মাসের কোন দিনটাকে ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়। আচ্ছা, কপিল দেবের নাম তোমরা শুনেছো, 1983 সালে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ জয় করে, তখন সেই জয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব, এবং তাকে বলা হয় হরিয়ানা হ্যারিকেন। অনেক সময় প্লেয়ারদের ছদ্মনাম জিজ্ঞেস করে, তো কপিল দেবের ছদ্মনাম হচ্ছে হরিয়ানার হ্যারিকেন। এবং কপিল দেবের যে আহ, আত্মজীবনী আছে তার নাম হচ্ছে স্ট্রেট ফ্রম মাই হার্ট। স্ট্রেট ফ্রম মাই হার্ট, দেখবে প্লেয়ারদের আত্মজীবনী নিয়ে অনেক সময় প্রশ্ন দেয়, যে যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি, সচিনের আত্মজীবনীর নাম কি, তারপরে আরো প্লেয়ার যারা আছে, মেরি কম তার আত্মজীবনীর নাম কি, সাইনা নেহওয়াল, সানিয়া মির্জা, এদের আত্মজীবনীর নাম কি, এগুলো জিজ্ঞাসা। শেন ওয়ার্ন, শেন ওয়ার্নের আত্মজীবনীর নাম একটা সময় খুবই পরীক্ষায় পড়েছে, যে নো স্পিন কার আত্মজীবনী, শেন ওয়ার্নের। ঠিক আছে, তো এই এই গেল কপিল দেব। এবং আমাদের এই প্রশ্নের আরো দুটো অপশন আছে, সেটা পরের যে সেখানে দেখতে পাবে। তো সেই অপশনে আমরা স্ক্রিনটাকে নিয়ে যাচ্ছি। দেখো, ওই প্রশ্নেরই আরো দুটো অপশন ছিল, একটা আছে পিটি উষা এবং আরেকটা হচ্ছে মিলখা সিং। পিটি উষাকে তোমরা জানো যে আমাদের যে স্প্রিন্টার, ইন্ডিয়ান স্প্রিন্টার অর্থাৎ দৌড়বাজ। ঠিক আছে, তিনি রানের সঙ্গে যুক্ত ছিলেন পিটি উষা, এবং তাকে উড়ানপুরি বলা হয়। ঠিক আছে, তোমরা নামটা মনে রাখবে, তার যে এপিথেট তাকে বলা হয় উড়ানপুরি। এবং মিলখা সিং, মিলখা সিং এর নামও তোমরা, নামের সঙ্গে তোমরা খুব পরিচিত হয়ে থাকবে। রিসেন্টলি ফারহান আক্তারের একটা সিনেমাও আছে, যে ভাগ মিল্খা ভাগ। ঠিক আছে, ওটা কিন্তু মিল্খা সিং এর বায়োপিক হিসাবে তৈরি করা হয়েছে। তো মিল্খা সিংকে বলা হয় কি, দ্য ফ্লাইং সিখ। মিল্খা সিংকে দ্য ফ্লাইং সিখ বলা হয়। এবং মিল্খা সিং এর যে আত্মজীবনীর নাম, সেটা হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে, এটা হচ্ছে মিল্খা সিং এর আত্মজীবনীর নাম। ঠিক আছে, মিল্খা সিং সম্পর্কে যদি তোমাদের এক্সট্রা কোনো ডেটা থাকে, তিনি কত সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন, তিনি কোন কোন পদক জিতেছিলেন, তোমরা নোটস আকারে আমাদের কমেন্ট বক্সে তোমরা শেয়ার করতে পারো। আচ্ছা, চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে। 6 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এইখানটায় একটু ভুল হয়েছে প্রশ্নটা, তাই যে বজ্রপ্রহার এক্সারসাইজ 2024 যেটা, সেটা হিমাচল প্রদেশে হয়নি। সেটা এটা একটু আমাদের কোয়েশ্চেনের মিস্টেক হয়েছে, এটা হিমাচল প্রদেশে হয়নি, এটা হচ্ছে আমেরিকাতে হয়েছে। ঠিক আছে, আমেরিকাতে হয়েছে বজ্রপ্রহার 2024, যে যৌথ মিলিটারি ড্রিল, সেটা ভারত ও কোন দেশ আবিষ্কার করেছে? ঠিক আছে, তো নামেই তোমরা বুঝতে পারছো যে ভারত কিছু দেশের সঙ্গে প্রত্যেক বছর সেই ড্রিল গুলো করে থাকে, যেরকম ধরো কঙ্কন এক্সারসাইজ, মালাবার এক্সারসাইজ, তারপরে বজ্রপ্রহার, তারপরে গরুড়া শক্তি, সমুদ্র শক্তি, মিত্র শক্তি, হ্যান্ড ইন হ্যান্ড, এই ধরনের যে মিলিটারি ড্রিল গুলো হয়, অনেক সেগুলো অনেক সময় নেভাল ড্রিল আছে, সেটা অনেক সময় আর্মি ড্রিল আছে, সেটা অনেক সময় তোমার এয়ারফোর্সের ড্রিল আছে, বিভিন্ন রকম মিলিটারি ড্রিল কিন্তু আমাদের ভারতের মধ্যে হয়, ভারত অংশগ্রহণ করে। তো সেটা নিয়েও প্রশ্ন আসে। তো বজ্রপ্রহার যেটা হয় সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে হয়। আমি আগেই প্রশ্নের উত্তরে বলে দিয়েছি যে হিমাচল প্রদেশে হয়নি, এটা এটা আমেরিকাতে হয়েছে। সুতরাং আমেরিকা, ভারত এবং আমেরিকার মধ্যেই এই বজ্রপ্রহারটা হয়। ঠিক আছে,
এমন নয় যে 2024 সালের প্রথম হলো, এর আগেও বজ্রপ্রহারী হয়েছে, কিন্তু তার এডিশন গুলো আলাদা আলাদা। ঠিক আছে? যেমন ধরো ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার যে মহড়াটা হয় তার নাম হচ্ছে ইন্দ্র, INDRA। ঠিক আছে? ইন্দ্র। এরকম অনেক দেশে, যে সমস্ত দেশের সঙ্গে হয় সেগুলো আছে। দেখবে শ্রীলঙ্কার সঙ্গে হয় স্লিনেক্স। তো এরকম যে দেশের লিস্টগুলো আছে সেইগুলো দিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আসি আমরা পরের কোশ্চেনে। কি বলছে পরের কোশ্চেন? কোন উদ্ভিদের চোষক মূল আছে? চোষক মূল টার্মটা অনেকের কাছে নতুন হতে পারে, আবার অনেকের জানাও থাকতে পারে। চোষক মূল মানে আমি বলে দিয়ে ক্ল্যারিফাই করে দিই। চোষক মূল মানে যে দেহ থেকে অন্যের দেহ থেকে যে জীব নিজের দেহে পুষ্টি শোষণ করে নেয়, শোষণ করে নেয়, তাকে বলা হয় চোষক মূল। অর্থাৎ যে খাদ্য গ্রহণ এর ব্যাপারে অন্যের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ তোমরা জানো যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু কিছু এমন ধরনের উদ্ভিদ আছে যারা নিজের খাদ্য নিজের তৈরি করলেও তারা কিন্তু অন্যান্য উদ্ভিদের থেকেও তারা পুষ্টি সংগ্রহ করে। এদেরকে বলা হয় পরজীবী উদ্ভিদ। ঠিক আছে? পরজীবী উদ্ভিদ বা পরভোজী উদ্ভিদ। ঠিক আছে? পরজীবী নয়, পরভোজী উদ্ভিদ। তাহলে কোন উদ্ভিদের চোষক মূল আছে? এর উত্তরটা হবে, অপশনগুলি কি আছে? পাইন, তুলসী, চন্দন, স্বর্ণলতা। উত্তরটা হবে স্বর্ণলতা। ঠিক আছে? আমাদের স্বর্ণলতার চোষক মূল আছে এবং স্বর্ণলতা একটা পরভোজী উদ্ভিদ। নেক্সট আসি পরের প্রশ্নটাতে। এই কোশ্চেনে 3টে অপশন আছে এবং উত্তর এই 3টে অপশনের মধ্যেই আছে। কোশ্চেনটা খুবই পরিচিত প্রশ্ন। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা যারা পরীক্ষা দাও তারা প্রায় পরীক্ষাতেই দেখবে এই কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা নিয়ে প্রশ্ন হয়। দেউতার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, তারপরে রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। যে যে ধরনের স্পোর্টস থেকে টার্ম মানে প্রশ্নগুলো হয় তার মধ্যে এটা একটা, কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও আরো প্রশ্ন হয় যে কোন টার্ম কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলার মাঠ কিরকম হয়, মাঠের মাপ কিরকম হয়। তো এটা একটা টাইপ, সেটা হচ্ছে কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। তো আগা খান যে কাপ সেটা হচ্ছে হকির সঙ্গে যুক্ত। আগা খান কাপ আমাদের হকি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাদের কমেন্ট সেকশনে আমাদের জানাবে যে বর্তমানে ভারতের হকি টিম, বোথ মেন্স টিম এবং ওমেন্স টিম, এদের ক্যাপ্টেন কে আছে? ঠিক আছে? ক্যাপ্টেন এবং কোচ কে আছে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমাদের এটা হোম টাস্ক থাকলো। নেক্সট আসে দেখো, কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? কোন প্রাণীর মধ্যে, কোশ্চেনটা আমরা পড়ছি, কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? উত্তর হচ্ছে আরশোলা, শামুক, চিংড়ি এবং নম্বর অপশন আছে উপরের সবগুলোই। তো এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলো। অর্থাৎ আরশোলা, শামুক, চিংড়ি প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আসি আমরা পরের কোশ্চেনে। ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস কি? আচ্ছা, অপশনটা পরের পাতায় আছে, আমরা পরের পাতায় নিয়ে যাচ্ছি কার্সারটাকে। ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস কি, নিয়ে যাই। দেখো, যে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে আছে ডিজেল ট্যাঙ্ক, অ্যাসিড বৃষ্টি, অ্যারোসল এবং জেট প্লেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জেট প্লেন। জেট প্লেন আমাদের একটা নির্দিষ্ট বায়ুমণ্ডলের লেয়ারের মধ্যে দিয়ে যায় এবং সেখানে ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসকে বা সিএফসি গ্যাসকে নির্গত করে। ঠিক আছে? এছাড়া আর কোন কোন যন্ত্রপাতি থেকে আমাদের ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস নির্গত হয় সেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং ক্লোরোফ্লুরো সিএফসি গ্যাসের ব্যবহার কোন কোন আহ, জায়গা থেকে আস্তে আস্তে বর্জন করার কথা বলা হয়েছে সেগুলো তোমরা জানাবে। অর্থাৎ আগে কোন কোন যন্ত্রপাতিতে সিএফসি ব্যবহার হতো, এখন আহ, সেগুলো কোন কোন যন্ত্রপাতিতে ব্যবহার হয় না, অর্থাৎ তার রিপ্লেসমেন্ট সম্ভব হয়েছে। আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? আচ্ছা, নৃত্য এই ধরনের কোয়েশ্চেনগুলো স্টেটের পরীক্ষাতে যেরকম পড়ে, সেন্ট্রালের পরীক্ষাতেও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমার ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স থেকে প্রশ্ন হয়। বিহু নামটা তোমরা আহ, অনেকেই পরিচিত এবং উত্তরও তোমরা তো চোখের সামনেই তোমাদের ভাসছে, সেটা হচ্ছে কি আসাম। বিহু হচ্ছে আসামের নৃত্য। আচ্ছা, তোমরা পাঞ্জাবের একটা নৃত্যের নাম এবং মিজোরামের একটা নৃত্যের নাম তোমরা অপশানে আমাদের জানাবে। এবং তারই সঙ্গে আরেকটা জানাবে, ঝাড়খণ্ডে কোন কোন উপজাতি পাওয়া যায়?
দেখো আমরা প্রিপারেশনটা ইন্টিগ্রেটেড উপায়ে নিচ্ছি, সুতরাং আমরা একটা জিনিস নিয়ে আমরা পড়ে থাকবো না, আমরা রিলেটিভ স্টাডি আমরা করব। তো কিছু কিছু স্টেট দেখবে ন্যাশনাল পার্কের জন্য বিখ্যাত, কিছু কিছু স্টেট তোমাদের উপজাতির জন্য বিখ্যাত, কিছু কিছু স্টেট আর্ট এবং কালচার এবং এদের উৎসবের জন্য বিখ্যাত। ঠিক আছে? আসাম আসাম দেখবে, আসামের ন্যাশনাল পার্কগুলো যেরকম ইম্পর্ট্যান্ট, আসামের বায়োস্ফিয়ার রিজার্ভ, নদীগুলো তেমনি ইম্পর্ট্যান্ট। আসামের যে নৃত্য আছে, সেই নৃত্য এবং যে ফেস্টিভ্যালস আছে, লোকাল ফেস্টিভ্যালস, সেই ফেস্টিভ্যালসগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো আসাম নিয়েও কিন্তু অনেক প্রশ্ন হয়। আচ্ছা, চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে। 12 নম্বর কোয়েশ্চেন কি আছে? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনের নাম তোমরা শুনেছো, মাধ্যমিক লেভেলে আমরা যখন হরমোন চ্যাপ্টার পড়েছি তখন প্রাণী হরমোনের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো আমাদের কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই কোয়েশ্চেনে শুধুমাত্র ইস্ট্রোজেনের কথাই বলা হয়েছে। তো ইস্ট্রোজেন দেখো, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিম্বাশয়। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই কিন্তু ডিম্বাশয় থেকে নির্গত হয়। আর শুক্রাশয় থেকে যে হরমোন নির্গত হয় তাকে বলা হয় টেস্টোস্টেরন। ঠিক আছে? এছাড়া প্রথম অপশনে আছে দেখো অগ্নাশয়। অগ্নাশয়ের দেখবে খুবই পরিচিত একটা হরমোন। অগ্নাশয়ের বিটা কোষ, তার আইলেটস অফ অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে সেল আছে, তার যে বিটা কোষ আছে সেখান থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হরমোনের কোয়েশ্চেন। 3 নম্বর অপশন আছে দেখো থাইরয়েড গ্রন্থি, সেখানে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখান থেকে নির্গত হয়। তোমরা আমাদেরকে জানাবে যে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে, অ্যাড্রিনাল গ্রন্থিটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা এন্ডোক্রিন গ্রন্থি। তো তোমরা আমাদের কমেন্ট করে জানাবে যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন কোন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে? তোমরা আমাদের কমেন্ট বক্সে এটা অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন আছে দেখো 13 নম্বর কোয়েশ্চেন, মণিকরণ। মণিকরণ যে উষ্ণ প্রস্রবণ আছে সেটা কোন রাজ্যে আছে? তো জানো যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু উষ্ণ প্রস্রবণ দেখা যায়। আমাদের বক্রেশ্বর একটা ইম্পর্টেন্ট, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উষ্ণ প্রস্রবণগুলোর মধ্যে একটা। এবং এটাও তোমরা আশা করি জানো যে উষ্ণ প্রস্রবণগুলো কিসের প্রমাণ দেয়? আমাদের যে জিও থার্মাল এনার্জি অর্থাৎ ভূপ্রাকৃতিক যে শক্তি, সেই জিও থার্মাল এনার্জির প্রমাণ হচ্ছে এই উষ্ণ প্রস্রবণগুলো। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে ভূতাপীয় শক্তি আছে, সেই শক্তির প্রমাণ হচ্ছে এই উষ্ণ প্রস্রবণগুলো। আচ্ছা, মণিকরণ উষ্ণ প্রস্রবণ আছে আমাদের হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে মণিকরণ উষ্ণ প্রস্রবণ আছে। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কর্ণাটকে কি কি ওয়াটারফলস আছে। মনে রাখবে, এটা আমি উষ্ণ প্রস্রবণের কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু এখানে ওয়াটারফলস জিজ্ঞাসা করছি। কর্ণাটকে কি কি ওয়াটারফলস আছে, তাদের হাইট কত এবং কোন কোন নদীতে এই ওয়াটারফলস গুলো আছে, এটা তোমরা অবশ্যই জানাবে। এটা তোমাদের টাস্ক থাকলো। ঠিক আছে? আচ্ছা, হিমাচল প্রদেশ হয়ে গেল এর সঠিক উত্তর। এরপরে আসি দেখো 14 নম্বর কোয়েশ্চেনে, মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপের নাম তোমরা আশা করি সবাই শুনেছো। পৃথিবীর সবচেয়ে বড় নদী গঠিত বদ্বীপ। সচরাচর কিন্তু এরকম এত বড় নদী গঠিত বদ্বীপ দেখা যায় না। বলছে কোথায় অবস্থিত। কোথায় অবস্থিত যদি বলা হয় তো দুরকম উত্তর হতে পারে। এক, জায়গা জিজ্ঞাসা করতে পারে যে কোন রাজ্যে আছে, আবার এই প্রশ্নের মতো জিজ্ঞাসা করতে পারে যে কোন নদীতে আছে। তো উত্তর আশা করি তোমাদের সকলেই জানা, উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীতে কিন্তু আমাদের মাজুলি দ্বীপটা অবস্থিত। মাজুলি দ্বীপের দৈর্ঘ্য কিন্তু যথেষ্ট বড়, এখানে প্রচুর সংখ্যক মানুষ বাস করে এবং বায়োডাইভার্সিটির দিক থেকে এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? মাজুলি দ্বীপটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এর লোক সংখ্যাও যথেষ্ট বেশি। এবং মাজুলি দ্বীপটা একটা জেলা, এটা মাজুলি দ্বীপটা শুধু দ্বীপ নয়, এটা একটা জেলার মধ্যে পড়ে। এটা আসামের কাছে অবস্থিত। আসামের জোরহাট থেকে এবং গুয়াহাটি থেকে দুটো থেকেই এর কানেকশন আছে। অর্থাৎ জোরহাট এবং গুয়াহাটি দুটো জায়গা থেকেই এই মাজুলি দ্বীপে যাওয়া যায় এবং এদের লোক সংখ্যাও প্রায় 1.5 লাখের উপর। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা আসি। 15 নম্বর কোয়েশ্চেন, শ্রমিক মৌমাছি মোমগ্রন্থি কোথায় রাখে? শ্রমিক মৌমাছি মোমগ্রন্থি কোথায় রাখে? তোমরা ছোটবেলায় মৌমাছির জীবনচক্র পড়েছো। তোমরা জানো যে একটা মৌচাকে মেন যে মৌচাক তৈরি করে, মৌচাককে তারা রক্ষা করে, সেটা হচ্ছে শ্রমিক মৌমাছি। এবং মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে এবং বাকি কিছু পুরুষ মৌমাছি থাকে। তো এই শ্রমিক মৌমাছিরা তারা বিভিন্ন ফুলের নেকটারকে খায় এবং সেই নেকটার খেয়ে তাদের মধ্যে শরীরের মধ্যে
প্রসেসিং হয়ে সেটা মধুতে কনভার্ট হয় এবং সেই মধু তারা মৌচাকের মধ্যে জমা করে। ঠিক আছে? তো প্রশ্নটা কি আছে, শ্রমিক মৌমাছি মোম গ্রন্থি কোথায় রাখে? তো এর মোম গ্রন্থি আছে উদরের মধ্যে, পেটের মধ্যে। ঠিক আছে? তো সঠিক উত্তর 15 সঠিক উত্তর হচ্ছে 15 এ। নেক্সট আসি আমরা পরের কোয়েশ্চেনে। দেখো, আচ্ছা আমার গলার অবস্থাটা খুব খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আচ্ছা, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? তোমরা নোবেল গ্যাসের নাম তোমরা জেনে থাকবে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে পর্যায় সারণীতে কোন জায়গার গ্যাসগুলোকে নোবেল গ্যাস বলে। একটা পার্টিকুলার জায়গা আছে নোবেল গ্যাসের জন্য পর্যায় সারণীতে, সেই জায়গাটা কোনটা, কত নম্বর ঘর? ঠিক আছে? নোবেল গ্যাস সম্পর্কে আমরা জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবই নোবেল গ্যাস। এবং তোমরা সহজেই বুঝতে পারছো হাইড্রোজেন এটা নোবেল গ্যাস নয়, বাকি সবই নোবেল গ্যাস। নিয়ন কোথায় ব্যবহার করা হয় তোমরা জানাবে, এবং হিলিয়াম কোথায় ব্যবহার করা হয় সেটাও তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? নিয়ন এবং হিলিয়াম কোথায় কোথায় ব্যবহার করা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো গরবা একটা এক ধরনের বিশেষ ধরনের লোকনৃত্য, যারা দেখবে সোনি টিভিতে দেখবে তারক মেহতা কা উল্টা চশমা হয়, সেই সিরিয়ালটা আমি খুব দেখি, আমার খুব প্রিয় সিরিয়াল একটা। তো গরবা নাচ দেখবে ওখানে দয়া ভাবি বলে যে ক্যারেক্টারটা ছিল, সে প্রায় কথায় কথায় গরবা নাচ করতো। এবং এই নাচ একটা স্টেটকেও রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? একটা স্টেটকেও রিপ্রেজেন্ট করে যে কোন স্টেটের ডান্স এটা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। তোমরা জানো গুজরাট এর সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, মহারাষ্ট্রে কি কি ডান্স আছে সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানাবে মহারাষ্ট্রে কি কি ডান্স আছে। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? আচ্ছা, তোমরা জানো যে 1946 সালে আমাদের এই গণপরিষদকে গঠন করা হয় এবং আহ, গণপরিষদের প্রথম সভাপতি হচ্ছেন, স্থায়ী যে সভাপতি তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। তোমরা আমাকে জানাবে যে গণপরিষদের যে অস্থায়ী সভাপতি ছিলেন তার নাম কি ছিল, সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তিনি মাত্র কিছু দিনের জন্যই, অল্প দিনের জন্যই তিনি আমাদের অস্থায়ী সভাপতি নিযুক্ত হয়েছিলেন। তোমরা আমাকে জানাবে যে স্থায়ী সভাপতি, সরি, অস্থায়ী যে সভাপতি ছিল তার নাম কি ছিল। এই প্রশ্নটা কি আছে, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? অর্থাৎ তার মানে এটা এখান থেকে ক্লিয়ার যে গণপরিষদের সদস্য সংখ্যা যা শুরুতে ছিল পরবর্তীকালে সেটা ছিল না। কখন ছিল না? ভারত যখন স্বাধীনতা লাভ করে গেল অর্থাৎ 1947 সালে, তখন পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ তৈরি করা হলো। তখন এই গণপরিষদ থেকে কিন্তু কিছু সদস্য তারা পাকিস্তানের সদস্য মানে ওই গণপরিষদে যোগ দিয়েছিলেন। তো সেই সংখ্যাটাও তোমরা আমাকে জানাবে যে কতজন তারা পাকিস্তানের গণপরিষদে যোগ দিয়েছিলেন। আচ্ছা, উত্তরটা আমি বলে দিই, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিলেন 389 জন, অর্থাৎ 389 জন, 389, এই সংখ্যাটা হচ্ছে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, পণ্ডিত রবিশঙ্কর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টেটের পরীক্ষার জন্য বটে আবার সেন্ট্রালের পরীক্ষার জন্য বটে। কোন আর্টিস্ট কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, কোন মিউজিশিয়ান কোন ঘরানার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্ন আমাদের প্রায়ই দেয়। পণ্ডিত রবিশঙ্কর তো ওয়ান অফ দ্য ফেভারিট চয়েস তাদের মধ্যে। কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত? আচ্ছা, তাহলে তোমরা জানো পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত। তোমরা আমাকে জানাবে একজন বিখ্যাত সরোদ প্লেয়ার এবং একজন বিখ্যাত, দুজন বিখ্যাত বাঁশি প্লেয়ারের নাম। এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, সরোদ প্লেয়ার এবং বাঁশি প্লেয়ার, একজন সরোদ প্লেয়ার, দুজন বাঁশি প্লেয়ারের নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, 20টাই প্রশ্ন এই সেটে রাখা হয়েছে। প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন দেখো, মুনতাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতাকে? মুনতাখাব উল লুবাব আমাদের যে আমাদের অ্যানসিয়েন্ট এবং মিডল যে এজের যে হিস্ট্রি আছে, অর্থাৎ প্রাচীন যুগ এবং মধ্যযুগ, সেখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। এই চ্যাপ্টারটার উপর মানে এই টপিকটার উপর অনেক প্রশ্ন হয়। অ্যানসিয়েন্ট এজেও দেখবে অনেক বই আছে যার লেখকের নাম জিজ্ঞেস করা হয়, এবং সুলতানি এবং মুঘল যুগেরও অনেক যা সাহিত্যিক আছে তাদের লেখার নাম জিজ্ঞাসা করা হয়। তো মুনতাখাব উল লুবাব এর গ্রন্থটির রচয়িতা হচ্ছে কাফি খান।
এর গ্রন্থের রচয়িতা হচ্ছে কাফি খান। ঠিক আছে, তোমরা জিয়াউদ্দিন বরণীর একটা লেখা নাম তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, আজকে 20টাই প্রশ্ন ছিল, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কোয়েশ্চেনগুলো কেমন লেগেছে, এবং আর কোন কোন পরীক্ষার কোয়েশ্চেনের সেট তোমাদের পেলে তোমাদের সুবিধা হবে প্রিপারেশন করতে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা সেই ধরনের প্রশ্ন, সেই সব পরীক্ষার কথা মাথায় রেখে আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব।